আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ইসলামের প্রচারে, ইসলামের খেদমতে যাকে আপনারা নিরলসভাবে কাজ করতে দেখছেন এবং যিনি আপনাদের অনেকের কাছে অত্যন্ত প্রিয়জন, শ্রদ্ধার মানুষ, আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সম্মানিত শায়ক আহমদুল্লাহ। মিস্টার আহমদুল্লাহ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। দর্শক, তার আগে আরেকটি কথা বলা দরকার। এই যে ভারত থেকে আসা ঢলে আকস্মিক বন্যায় আমাদের যে 12টা জেলার মানুষের যেই দুর্বিষহ অবস্থা, বন্যা কবলিত মানুষজনদের মধ্যে তাদের যেই দুর্বিষহ এবং দুঃসহ পরিস্থিতি, তার মধ্যে মানুষের জন্য তিনি ছুটে গেছেন এবং আপনারা জেনে অবাক হবেন যে তার আহ্বানে সাড়া দিয়ে আসুন্নার ফাউন্ডেশনে 100 কোটি টাকার বেশি ত্রাণ এসেছে। আমরা এইসব বিষয়ে কথা বলবো শায়কের সাথে। শায়ক, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এই যে শুনেছি আমরা 100 কোটি টাকার বেশি আপনার কাছে ত্রাণ এসছে, এটা তো একটা অভাবনীয় বিষয়। আমার ধারণা যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে বাংলাদেশের বোধহয় না অতীতে এরকম কোনো ত্রাণ এসছে। ধন্যবাদ আপনাকে। আসলেই অনেকটা অভাবনীয় বলতে পারেন। অবশ্য এর আগে 2022-এর বন্যায় আমরা 18 কোটি টাকা ত্রাণের তহবিলের টাকা পেয়েছিলাম এবং এটা আমরা খরচ করেছিলাম। সেখানে আমরা 1000 মানুষকে, গৃহহীনকে ঘর নির্মাণ করে দিয়েছিলাম, 1000 কৃষককে 5000 করে টাকা দিয়েছিলাম এবং 1000 মেট্রিক টন খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কিছু, নিজেরা কিছু। এবারে অবশ্য তার চাইতে অনেক বেশি হয়েছে। আপনি জেনেছেন ইতিমধ্যে যে গত বৃহস্পতিবারের অফিস শেষে আমাদের হিসাব যেটা আমরা মেলাতে পেরেছি সেটা হলো 100 কোটি টাকা ক্রস করে গেছে আমাদের তহবিল। সেটা হয়তো আরও 10-20 কোটি বা 30 কোটি হয়তো প্লাস হবে বা আরও কম বা বেশি হতে পারে। আর সামগ্রী যেগুলো আমাদের কাছে আসছে সেগুলো তো আমরা কোনো মূল্যের মাধ্যমে সেটাকে আমরা নিরূপণ করতে পারিনি যে কত দাঁড়িয়েছে সেটা মূল্য, যার কারণে সেটা এর বাইরে। অগণিত মানুষ তাদের জিনিসপত্র নিয়ে এসেছেন, নতুন জামা কাপড় নিয়ে এসেছেন, খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন, সেগুলোর বাইরে আমাদের যে শতাধিক কোটি টাকা আসলো, এটা কিভাবে আসলো? অবাক করা বিষয় হলো সত্য যে এটা একেবারে এদেশের সাধারণ সাধারণ মানুষের ডোনেশনের টাকা। আমরা শুধুমাত্র গত 8-10 দিনে, অর্থাৎ এই বন্যার যে আমরা ফান্ড কালেকশন শুরু করেছি তখন থেকে এই কয়দিনের মধ্যে আমাদের কাছে 15 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন। অর্থাৎ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, এসএসএল কমার্স গেটওয়ের মাধ্যমে যারা টাকা দিয়েছেন সেই ডাটাটা তো আমাদের কাছে আসে, অটোমেটিক সেটা ফিগার চলে আসে কতজন ডোনেশন করেছে। তাতে দেখা গেছে শুধুমাত্র অনলাইনে মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের কাছে 15 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন। কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 10 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা। তবে সর্বোচ্চ ফিগার আমাদের জানা মতে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার উপরে কোনো ফিগার আসছে বলে আমার জানা নেই। তো এই যে 1 টাকা থেকে 20 লক্ষ টাকা, এর মধ্যেই পুরো বিষয়টা আপ ডাউন করেছে। কেউ কম দিয়েছেন, কেউ বেশ দিয়েছেন, সব মিলিয়ে এই ফিগারটা এসে পৌঁছেছে। এবং বিগত 24 ঘন্টায় 1 কোটি টাকা শুধু মোবাইল ব্যাংকে এসেছে। অর্থাৎ শুধু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 1 কোটি টাকা মানুষ আমাদের এখানে লেনদেন করেছে। এটা আমার মনে হয় সাধারণ মানুষের আস্থা, আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। আরেকটা বিষয়কে আমি একটু আলাদা করে বলতে চাই, সেটা হলো যে এর আগেও আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে টাকা দিয়েছেন, আমাদের সাথে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এইবার একটু শুধু আমরাই নয়, আপনি দেখেছেন টিএসসিতেও মানুষের যেভাবে দানের জন্য মানুষ সিরিয়াল ধরেছেন। ইতিপূর্বে টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো উদ্যোগতে এইভাবে স্বতঃস্ফূর্ত মানুষ অংশগ্রহণ করেনি। আমাদের এখন অনেক বেশি হয়েছে। এর একটা কারণ আমার মনে হয়, একটা সময় মানুষ কিন্তু ডোনেশন করতেও ভয় পেত যে হুজুর মানুষ, ধর্মীয় প্রতিষ্ঠান এখানে দিয়ে আবার কোন বিপদে পড়ি, কোন এজেন্সি আবার আমাকে চাপ দেয়, কেন দিলেন, কিসের টাকা দিলেন, নানাবিধ ভয় মানুষের মধ্যে কাজ করত। এখন আমার মনে হয় মানুষ কিছুটা স্বাধীনতা ফিল করছে যে আমি টাকা দিলে আমাকে কেউ এসে গলা চিপে ধরবে না। এই যে স্বাধীনতা ফিল করার পর মানুষ যেটা করতে পারছে, এটাই হলো আসল বাংলাদেশ, এটাই হলো প্রকৃত বাংলাদেশ। এদেশে মানুষ অনেক ভালো কিছু করতে চায়, মানুষের মধ্যে কল্যাণ চিন্তা অনেক বেশি, কিন্তু সেই সুযোগ মানুষ পায় না। সাধারণ মানুষের, আলেমুল আমাদের প্রতি, দিনদার মানুষদের প্রতি, ধার্মিকদের প্রতি যে আস্থা রয়েছে সেটারও একটা প্রমাণ এটি। আমরা অবশ্য আমাদের প্রত্যেকটা প্রজেক্টের পরিচালনার শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত সব কিছু পাবলিকলি আমরা জানাই। কত টাকা পেলাম, কোন টাকা কী খাতে, কত টাকায় কোন প্রোডাক্টটা কিনে ব্যয় করলাম, তার ডিটেল হিসাব আমরা দিয়ে থাকি। এবং এই কারণে আমাদের যারা ডোনার আছেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা জানেন যে আসুন্নাহ ফাউন্ডেশন
এখানে একটি টাকাও যাতে কোনোভাবে অপব্যয় বা অপচয় না হয় সেজন্য খুবই কনসার্ন। এই কারণে হয়তোবা সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা অনেক বেশি রাখেন। তবে আপনাকে আমি নিশ্চিত করতে চাই যে ফাউন্ডেশনের প্রতিটি পয়সার হিসেব, শুধু টাকা নয়, পয়সার হিসেব আমরা দিয়ে থাকি। এমনিতে তো প্রথম সারির একেবারে প্রথম 10টি আপনার যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে সেরকম একটা প্রতিষ্ঠান থেকে আমরা অডিট করাই, আবার আয় ব্যয়ের হিসাব আমরা দিয়ে দিই। এই ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আমি আশা করছি যে আমাদের 30 কোটি টাকার মালামাল কেনা হয়েছে। 30 কোটি টাকার মালামাল যা কেনা হয়েছে, কোনটা কোন কোম্পানির কোন প্রোডাক্ট, কী কোয়ালিটির, কোন দামে, লিটার প্রতি, কেজি প্রতি কত কেনা হচ্ছে, ডিটেল দেওয়া হবে। এবং আমাদের একটা সুবিধা আছে, আমাদের যে কোনো লাইফ মেম্বার, ডোনার মেম্বার চাইলেই আমরা তাদেরকে আমাদের টোটাল হিসাবে, বিশেষ করে আপনার যে অডিট রিপোর্ট যেটা, এটা আমরা তাদেরকে মেইল করি। আর সাধারণ মানুষ, যে কোনো মানুষ আসলে তাকে আমরা অফিসে ওয়েলকাম করি এবং দেখার সুযোগ করে দিই। এইসব নানাবিধ বিষয় তো রয়েছেই। আসুন্নাহ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের যারা আমরা আছি, আমাদের কিন্তু মেমোরান্ডামে লেখা আছে এই ট্রাস্টি বোর্ডের কেউ কোনো দিন এখান থেকে, প্রতিষ্ঠান থেকে কোনো বেতন ভাতা, এমনকি কোনো প্রকার পকেট মানি, গাড়ির তেল খরচও নিতে পারবে না। যারা নিজে এগুলো দিয়ে এখানে সার্ভ করতে পারবে তারাই শুধু এখানে আসবে। এবং স্বেচ্ছাসেবা যারা দিচ্ছেন, আপনি হয়তো জেনে থাকবেন, প্রতিদিন আমাদের 2 থেকে 2,500 মানুষ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, ঢাকা ইউনিভার্সিটির টিচার আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, যে এসে শ্রম দিয়ে যাচ্ছেন। এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং তাদের পরিবারের লোকজন আছেন, তারা কাজ করে যাচ্ছেন। একজন অটো রিক্সা চালক, গতকালকে আমার তার সাথে দেখা হলো, আমি অবাক হলাম যে তিনি তার রিক্সায় আমাদের ওই ত্রাণের জন্য যারা যাচ্ছেন স্বেচ্ছাসেবক, তাদের সবাইকে উনি ফ্রি আনা নেওয়া করেন। এবং তার রিক্সা চালানোর পরে সন্ধ্যার পরে এসে, যেহেতু আমার রাত 12টা-1টা পর্যন্ত প্যাকেজিং কাজ চলে, তিনি কাজ করতে থাকেন। আপনি চিন্তা করেন, আমাদের এই পর্যন্ত ত্রাণের যে ভলিউম, সেটা হলো 4,300+ মেট্রিক টন। এই পুরো মালামাল আমরা লোড আনলোড করিয়েছি, প্যাকেট করেছি, পাঠিয়েছি, সবগুলো সাধারণ মানুষ করেছে, অর্থাৎ স্বেচ্ছাসেবকরা করেছেন। তো যে প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড থেকে নিয়ে আমাদের একেবারে রুট লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহর জন্য কাজ করেন, সেই প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের যে আস্থা তৈরি হয়েছে, আমার মনে হয়েছে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা অধ্যায় রচনা করেছে আসুন্নাহ ফাউন্ডেশন। কী পরিমাণ লোক প্রতিদিন এই কাজে নিয়োজিত, বিশেষ করে ঢাকা এবং বন্যা কবলিত এলাকাগুলোতে? আমাদের স্পটে অনেকগুলো টিম কাজ করছে, 20 থেকে 25টা টিম কাজ করছে। প্রত্যেকটা টিমে 4জন, 5জন, 7জন করে তারা কবলিত এলাকাগুলোতে আছে, বন্যা কবলিত এলাকাগুলোতে। আর ঢাকায় আমাদের ত্রাণ প্যাকেজিংয়ের এখানে প্রতিদিন অ্যাভারেজে 2 থেকে 2,500 মানুষ কাজ করে। সকাল 7টায় কাজ শুরু হয়, রাত কোনো দিন 12টা, কোনো দিন 1টা, কোনো দিন 2টা, কোনো দিন 3টা পর্যন্ত কাজ হয়। আমাদের যারা কাজ করেন তারা সাধারণত 2 শিফটে মানুষ আসেন, তাদেরকে আমরা যথাসম্ভব ওখানে নাস্তা এবং খাবারের ব্যবস্থাটা করি আমাদের নিজস্ব ক্যাটারিং থেকে। আর বাকি পুরো সময় জুড়েই কিন্তু আজকে ধরেন 10ম দিনে পৌঁছেছি আমরা, আগামীকালকেও আমাদের হয়তো কাজ করতে হবে। এই 11 দিনের প্রত্যেক দিনই এভারেজে 2 থেকে 2,500 মানুষ কিন্তু এখানে কাজ করেছে। আর মানে স্পটে যারা আছেন তাদের এক্স্যাক্ট সংখ্যা হয়তো বলা কঠিন, কিন্তু 20 থেকে 25টা টিম সেখানে কাজ করছে। এর বাইরে আমরা ত্রাণ সামগ্রী একেবারে প্রত্যন্ত রুট এলাকাতে, বিশেষ করে যেখানে সাধারণ মানুষের যাওয়া সম্ভব নয়, হেলিকপ্টার বা প্রশিক্ষিত বাহিনী ছাড়া সম্ভব নয়, সেই জায়গাগুলোতে মাল পৌঁছাবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনেকগুলো মালামাল আমরা হস্তান্তর করেছি। ঢাকায় সিউডিতে সেনাবাহিনীর কাছে আমি একদিন 3টা কাভার্ড ভ্যান হস্তান্তর করে এসেছি। মহিপালে সেনাবাহিনীর কাছে একদিন 2টা কাভার্ড ভ্যান হস্তান্তর করেছি। এভাবে আমরা অনেকগুলো মালামাল সেনাবাহিনীর মাধ্যমে দিয়েছি। আর আমাদের যে টিম আছে, সেই টিমের সর্বসাকুল্যে এখানে ঢাকা 2,500, আর রুট লেভেলে যারা আছেন হয়তো 100-500 মানুষ হবে ইনভলভ আছেন। এই পুরো টিম আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত রাত দিন তারা খাটাখাটনি করে এটাকে বাস্তবায়ন করছেন। আপনার আসুন্নাহ ফাউন্ডেশন তো মূলত শিক্ষামূলক, সেবামূলক এবং ইসলামের দাওয়াতের কাজে, অর্থাৎ প্রচারের কাজে নিয়োজিত। এই যে বন্যার্ত মানুষগুলো, আজকে বন্যার পানি নেমে যাওয়ার পর তাদের আরেকটা দুর্যোগ সামনে আসবে, তাদের নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে 100 কোটি প্লাস ডোনেশন এসেছে, সেটা কোথায় গিয়ে থামবে আমরা বলতে পারছি না। যদি আমরা আগামী মঙ্গলবার রাত 12টায় ক্লোজ করে দিব, এরপরে আমরা মানুষকে বলছি যে আমাদের এই ফান্ডে যেন টাকা না দেন। তো আমরা এই টাকাটার মধ্যে 30 কোটি টাকা অলমোস্ট আমাদের খরচ হয়ে গেছে। এই 30 কোটি টাকার মধ্যে আমাদের 4,300+ মেট্রিক টন ইতোমধ্যে আমরা ত্রাণ সামগ্রী কিনেছি। এই ত্রাণ সামগ্রীর মধ্যে কিছু তো শুকনা খাবার ছিল 20,000 পরিবারের জন্য, আর 1 লক্ষ পরিবারের জন্য 10 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, এভাবে 17 কেজির একটা প্যাকেজ মিলিয়ে আমরা 1 লক্ষ পরিবারকে দিচ্ছি, যেটার শেষের দিকে এখন। আগামী বুধবার থেকে আমরা যেটি শুরু করতে যাব সেটা হলো, পানি শুকিয়ে গেছে, ঘরবাড়িতে মানুষ ফিরে এসছে, কিন্তু ঘরবাড়িতে তার খাবার নেই,
সব খাবার নষ্ট হয়ে গেছে, এখন উপার্জনের পথ অনেকের বন্ধ হয়ে গেছে, তারা যাতে অন্তত 10-15 দিন সার্ভাইভ করতে পারেন সেজন্য আমরা 25 কেজি করে চাল 1 লক্ষ পরিবারকে দেব। এটার জন্য 2500 মেট্রিক টন চাল আমরা কিনেছি। এই 2500 মেট্রিক টন চাল আমরা 1 লক্ষ পরিবারকে, প্রত্যেক পরিবারকে 25 কেজি করে দিব, যাতে করে তারা সার্ভাইভ করে উঠতে পারেন। এবং এর মধ্যেই অর্থাৎ এই চাল বিতরণের কার্যক্রমের ভেতরেই আমাদের আরেকটা কার্যক্রম শুরু হয়ে যাবে, ইতিমধ্যে বরং শুরু হয়ে গেছে, সেটি হলো পুনর্বাসন কার্যক্রম। আমাদের খাদ্য কেনার কাজে ইতিমধ্যে যে 30 কোটি টাকা ব্যয় হয়েছে, এর বাইরে আমরা কৃষি এবং ব্যবসার জন্য 30 কোটি টাকা বাজেট রেখেছি। অর্থাৎ যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নগদ টাকা দিয়ে সার্ভাইভ করার জন্য সহযোগিতা করা, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছোটো ছোটো ব্যবসা করছেন সেগুলো শেষ হয়ে গেছে, তাদেরকে আমরা পুঁজি দিয়ে দিব ইনশাআল্লাহ। এটার জন্য 30 কোটি টাকা আমাদের বাজেট। আর গৃহ নির্মাণের জন্য 30 কোটি টাকা বাজেট, সেখানে যারা একেবারে গৃহহীন হয়ে গেছেন বা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা কয়েকটা স্তরে ভাগ করে আমরা তার ক্যাটাগরি ঠিক করবো যে কতটুকু ক্ষতি হয়েছে, সেই অনুযায়ী তাদেরকে আমরা ফান্ড দেবো ইনশাআল্লাহ। আবার সেই সাথে শিক্ষা খাতে আমরা 20 কোটি টাকা খরচ করবো প্ল্যান করেছি, কারণ আমাদের শিক্ষার্থীরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা খাতে তারা অনেকে সহযোগিতা তাদের প্রয়োজন, তাদেরকে অগ্রসর করে নেওয়ার জন্য এখানে 20 কোটি টাকা খরচ করার প্ল্যান। তাহলে খাদ্যের জন্য 30, কৃষি এবং ব্যবসার জন্য 30, গৃহ নির্মাণের জন্য 30 এবং শিক্ষার জন্য 20, এটা হলো আমাদের আপাতত বাজেট। এর বাইরে যদি আরও টাকা আসে আমাদের কাছে, তাহলে পরবর্তীতে কখনো বন্যা হলে যাতে আমরা সার্ভাইভ করতে পারি, আমরা নতুন কিছু অভিনব কিছু কাজ করতে চাই। যেমন আমরা কিছু প্লাস্টিকের খাট বানাবার চেষ্টা করছি, বিভিন্ন প্লাস্টিক কোম্পানির সাথে আমরা আলাপ করছি এবং বাংলাদেশ নেভি বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত ব্যক্তিদের সাথে আমরা আলোচনা শুরু করেছি। এমন কিছু বক্স খাট তৈরি করতে চাই যে বন্যাপ্রবণ এলাকাগুলোতে মানুষ এটাকে খাট হিসাবে ইউজ করবে, এটার উপর অংশ থেকে বক্স রেখে সেখানে জরুরি কাগজপত্র রাখতে পারবে এবং বন্যার পানিতে জাস্ট একটা লাঠি দিয়ে বৈঠা বানিয়ে এটা দিয়ে তিনি বাইরেও চলে যেতে পারবেন, অর্থাৎ এটা অনেকটা নৌকার কাজও দিবে। তো এরকম একটা জিনিস আমরা বানাবার চিন্তা ভাবনা করছি, পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে। চূড়ান্তভাবে যদি এটা আমরা সার্বিকভাবে দেখি যে হ্যাঁ এটা উপকারী হবে, তো আমরা এর হয়তো কিছু করব পরীক্ষামূলকভাবে। এর বাইরে বন্যা মোকাবিলার জন্য আমাদের মাননীয় চিফ উপদেষ্টা মহোদয় শুরুতেই বলেছেন যে বন্যা আসলে আমরা ত্রাণ দেব, এর বাইরে এর পাশাপাশি বন্যার প্রকোপ যেন কমে আসে, ক্ষতি যেন কমে আসে, তার জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। একটা কাজ যদি এটা গভর্নমেন্টকে করতে হবে, আমরা হয়তো গভর্নমেন্টের সাথে আলাপ করে দেখব, যদি তারা আন্তরিক হয় আমরা হয়তো সহায়তা করতে পারি। সেটা হলো, আপনি জানেন লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই এলাকা যেটা এখন বন্যা কবলিত, এখানে মেইন রোড মহাসড়কের পাশে বিরাট বড় খাল চলে আসছে। এই খাল গত 30-40 বছর পর্যন্ত কেউ এটাতে হাত দেয়নি, অর্থাৎ এটা নাব্যতা হারিয়ে ফেলেছে, মাটি জমে গেছে। এখন যে পানিগুলো বসে আছে এগুলো যাওয়ার জায়গা নেই। এই খাল যদি পরিচ্ছন্ন করার বা এটাকে ড্রেজিং করার উদ্যোগ নেওয়া হয়, যারা অবৈধ দখল করে রেখেছে সেগুলো যদি দখলমুক্ত করা যায়, তাহলে কিন্তু এই বন্যার পানি খুব দ্রুত নেমে যাবে এবং মানুষের কষ্ট এত বেশি হবে না। তো আমাদের তহবিল যদি আসে, তহবিল আসা সাপেক্ষে আমরা পরবর্তীতে বন্যার প্রকোপ যেন কমে আসে তার জন্য কিছু কাজ করব। শায়ক, আপনি নিজে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে নিজে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। দেখুন, আমি বিভিন্ন সময় বন্যার কাজে গিয়েছি, সিলেটের 22-এর বন্যায়, তার আগে উত্তরবঙ্গের বিভিন্ন বন্যায় গিয়েছি, বাট এইবারের বন্যার যে ভয়াবহতা এটা আমি কখনো দেখিনি। আমার বয়স তো খুব বেশি নয়, আমি 60, 65, 70 বছর বয়সের অনেক মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা এরকম বন্যা ঠিক কখন দেখেছেন। আমাকে অনেকে বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর গ্রামের এক বৃদ্ধ বলেছেন যে আমি আমার জীবনে এরকম বন্যা দেখিনি। তো এটা যে ভারতীয় ঢলের পানি সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কারণ এত বৃষ্টি হয় না যে এত পানি সেখানে হবে। বাট আমার কাছে মনে হয়েছে যারাই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন, দুটি জায়গায় সমস্যা আছে। তার একটি হলো সমন্বয়হীনতা, একই জায়গায় মানুষ বারবার পাচ্ছে, আবার অনেক জায়গা পাচ্ছে না। আমরা যেটা করি, আমাদের এখান থেকে বড় কাভার্ড ভ্যান বা ট্রাকে যে মালগুলো যায়, ছোটো ছোটো পিক আপে করে সেগুলোকে আমরা ভেতরে নিয়ে যাই, সেখান থেকে আবার ছোটো ছোটো নৌকায় করে, ডিঙি নৌকায় করে আমরা আরও রুট লেভেলে নিয়ে যাই, তারপর আমরা বিতরণ করি। তো এই সমন্বয়হীনতার কারণে কিন্তু এক জায়গায় অনেক মানুষ অনেক ত্রাণ পাচ্ছে মানুষ, আর এক জায়গায় মানুষ ত্রাণ পাচ্ছেই না। এই জায়গাটাতে আসুন্নাহ ফাউন্ডেশনের স্বপ্ন, পরবর্তীতে কোনো দুর্যোগ হলে আমরা পুরো দুর্যোগের এলাকাটাকে সার্ভে করে আমাদের লোকজন দিয়ে আমরা গাইড করব। যারাই সারা দেশ থেকে নিজস্ব উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে ত্রাণ কার্যক্রম চালাবেন, আমরা তাদেরকে হেল্প করব তথ্য দিয়ে যে অমুক এলাকার অমুক জায়গায় ত্রাণ দেওয়া প্রয়োজন, সেখানে কেউ যায়নি, আমরা একজন গাইড দিয়ে দিব, আপনাদের ত্রাণ আপনারা দেন, আমরা জাস্ট হেল্প করলাম। এই সমন্বয়কের ভূমিকাটা আমরা পালন করতে চাই, যাতে করে এক্ষেত্রে যে আপনার বৈষম্য হচ্ছে বা কিছু মানুষ পাচ্ছে কিছু মানুষ পাচ্ছে না, যেন কমে আসে। ত্রাণ বিতরণ করতে গিয়ে আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে আমরা ত্রাণ বিতরণের মধ্যে গতানুগতিকতার বাইরে আসতে হবে। আমরা অনেকে শুধুমাত্র চিড়ামুড়ি দেই বা এমন কিছু শুকনা খাবার দিই যেগুলো মানুষ খেতে খেতে আসলে অতিষ্ঠ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিছু ভিন্নতা আনা দরকার।
এক ধরনের বিস্কিটের সন্ধান আমরা পেয়েছি যেগুলো বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বানায় থাকে। যশোরে একটা ফ্যাক্টরি আছে, তাদের কাছে আমরা অর্ডার করেছি এবং আরও বিদেশি বিভিন্ন সংস্থা সেই বিস্কিটগুলো দিয়ে থাকে। প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ক্ষুধা নিবারণের কাজ দেয়। এরকম আরও অনেক আইটেম আছে যে আইটেমগুলো মানুষের জন্য অনেক বেশি সহজে তারা খেতে পারে। চিড়ার জন্য দেখা যায় পানি প্রয়োজন হয়, শুকনা চিড়া খাওয়া কঠিন হয়, আবার চিনি বা গুড় ছাড়া খেতে পারেন না, আবার খেলে অনেক সময় পেটে অসুখ হয়, নানাবিধ ব্যাপার থাকে। তো এই বিষয়গুলো মাথায় রেখে যদি আইটেমগুলো চুজ করি আমরা, তাহলে সহজ হয়। আমরা এবার কিছু অভিনব কাজ করেছি, যেমন মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, এটা অন্যান্যবারও দিয়ে এবার আমরা প্রচুর পরিমাণ দিয়েছি। আমরা 67 টনেরও বেশি গরুর ভুসি দিয়েছি, অর্থাৎ গরুর খাদ্য। আমি ফেনীর দাগনভূঞার একটা এলাকাতে আমি দেখেছি একটা নির্মাণাধীন বাড়ির 3 তলার ছাদে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরের উপরে, সেখানে আমি দেখেছি যে আপনার গরু, অনেকগুলো গরু রাখা। তার মানে এই গরুগুলো আশপাশের সব, অথই পানির মধ্যে ঘাস নেই, খাওয়ার মতো কিছু নেই, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এবং আমি ফেনীতে দেখেছি 3-4টা গরুর পেট এমনভাবে শুকিয়ে আছে শহরের মধ্যে। তো মানুষ তো ত্রাণ পাচ্ছে, এরা কিছু পাচ্ছে না। তো সেই জন্য আমরা তাদের জন্য ব্যাপকভাবে কয়েক ট্রাক ভুসি পাঠিয়েছি এবং বিভিন্ন জেলায় সেটা ভাগ করে দিয়েছি, যাতে করে গরুর খাদ্য হিসাবে সেগুলো পায় তারা। এবং এর পাশাপাশি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কেউ দিল কি দিল না, কেউ ইগনোর করলো কি না, এই জায়গা থেকে আমরা খুঁটে খুঁটে বৌদ্ধদের উপাসনালয়, হিন্দুদের মন্দির, এগুলোতে আলাদা আলাদা করে সেখানকার যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য আলাদা তার কার্যক্রম আমরা পরিচালনা করেছি। এবং আমাদের ত্রাণ কার্যক্রমেও, অর্থাৎ প্যাকেজিংয়ের কাজেও কিন্তু কয়েকজন হিন্দু নিয়মিত আসতেন। তার জন্য দুপুরে কখনো আমাদের গরু গোশত রান্না হলে তাদের জন্য আলাদা কিছু আমরা ব্যবস্থা করেছি এবং অনেক হিন্দু আমাদেরকে ডোনেশনও দিয়েছেন। তো একটা নতুন দৃষ্টান্ত এবার আমরা দেখেছি যে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, আর আমরাও কিন্তু সবাইকে আলিঙ্গন করে খুব বেশি তৃপ্তি অনুভব করেছি। এটা আমার মনে হয় মানে নতুন বাংলাদেশের এক তৃপ্তি হওয়ার মতো জায়গা। আমরা তো শুধু ত্রাণে দিচ্ছি, কিন্তু এই বন্যা থেকে মানুষকে রক্ষার উপায় কী বলে আপনার মনে হয়েছে? মানে কিভাবে অন্তত এই পরিস্থিতি থেকে আমাদের দেশের জনগণকে আমরা রক্ষা করতে পারি? দেখুন, একটা তো হলো রাষ্ট্রীয় উদ্যোগ, যেটি কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা রাষ্ট্রের করা উচিত, সেটা রাষ্ট্র করবে। আর আমাদের কিছু দায়িত্ব আছে। এর মধ্যে একটা হলো যে আমাদের যে খালগুলো আছে, এই খালগুলো খনন করা, এগুলোকে দখলমুক্ত করা, এগুলোকে পরিচ্ছন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আমরা না করি তাহলে বন্যার পানি এসে এভাবে 5 দিন, 7 দিন, 10 দিন পড়ে থাকবে। আর খালগুলো যদি নাব্যতা, আমরা এটার যে সংকট সেটা যদি আমরা দূর করতে পারি, তাহলে যেটা হবে যে পানিগুলো নেমে যাওয়ার রাস্তাটা থাকবে। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত, দখলদারদের থেকে খালকে মুক্ত করা দরকার। এক্ষেত্রে অবশ্য রাষ্ট্রের সহযোগিতা হলো মূল। রাষ্ট্র যদি এখানে আগে আসে তাহলে সাধারণ মানুষ কিন্তু আন্তরিক, আমরা দেখেছি। এর পাশাপাশি বন্যার প্রকোপ বা ক্ষতি কমে আনার জন্য এই সমস্ত এলাকাগুলোতে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এলাকাগুলোতে এর আগে এরকম বন্যা হয়নি। অতএব প্রচুর পরিমাণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার, যে কীভাবে মানুষ সারভাইভ করবে। সচেতনতা না থাকার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এবার একটা অভিজ্ঞতা আমার রয়েছে ফেনীতে, সেটা হলো আমরা ফেনীর মিজান রোড, যখন বুক পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি শহরের মধ্যে, সেখানে একটা ছোট স্পিড বোট নিয়ে আমরা ভেতরে গিয়েছিলাম যতদূর যেতে পারি, ছাগলনাইয়া রোডে। কিছু দূর যাওয়ার পর আমরা দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, আর যাওয়া সম্ভব না। তখন আমরা ব্যাক করছিলাম। ব্যাক করার সময় দেখলাম দুজন ভদ্রমহিলা, ইয়াং, তারা প্রায় বুক পরিমাণ পানিতে তারা হেঁটে আসছেন, তাদের সাথে একজন পুরুষ আছেন। তো আমি আমার বোট থেকে আমাদের কয়েকজন লোককে নামিয়ে দিয়ে তাদেরকে বললাম, আপনারা একটু আমাদের বোটে উঠেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এত কষ্ট করে আসছেন, কোত্থেকে আসলেন কি? তখন তারা বললেন, আমরা আজ 5 দিন ধরে ফেনীর মহিপালের একটা হোটেলে উঠেছি এবং আমাদের মা ছাগলনাইয়া গ্রামে আছেন, তিনি বেঁচে আছেন না মারা গেছেন আমরা জানি না। আমরা প্রতিদিন সকালে এই পানি দিয়ে হাঁটতে হাঁটতে যাই, দুপুরের পর আবার আমরা ব্যাক করি, অর্থাৎ একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর আমরা যেতে পারি না। বুক পরিমাণ বা কোমর পরিমাণ পানি ঠেলে হাঁটা তো খুব চ্যালেঞ্জের কাজ, খুব বেশি হাঁটা যায় না, 1 কিলোমিটার হাঁটতে অনেক সময় লেগে যায়। তো কোথাও উঁচা, কোথাও নিচা, না বোট যায় না গাড়ি যায়, কোথাও অনেক পানি, আবার কোথাও শুকনা। তো এই পরিস্থিতির কারণে তারা যেতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আমার মনে হয়েছে যে বন্যার সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে মানুষ যে পরিমাণ দুর্ভোগে পড়ে, ইভেন ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তো এই জায়গাটাতে আমার মনে হয় ফোকাস করা দরকার, যে পরবর্তীতে যাতে মানুষের ভোগান্তি কমে, মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের মতো করে কীভাবে সার্ভাইভ করবে সেই ব্যবস্থা তাদের বের করা দরকার। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকার বিভিন্ন সংস্থা যারা আছে, যে মানুষ অ্যাটলিস্ট জানতে পারবে তার আত্মীয়স্বজন কোথায় কী অবস্থায় আছেন। এই জিনিসটা খুব জরুরি ভিত্তিতে যদি না দেখা হয়, তাহলে বন্যার সময় মানুষ দুশ্চিন্তা, ডিপ্রেশনে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। গত 5 আগস্ট
ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তিনি তার বোনকে সহ দেশের বাইরে পালিয়ে গেছেন। এই যে গণ অভ্যুত্থান হলো, একজন ইসলামী চিন্তাবিদ সহায়ক হিসেবে আপনাদের ভূমিকা কী ছিল এবং এই তৎপরবর্তী সময়টা আপনারা কীভাবে দেখছেন? দেখুন, আসলে দীর্ঘদিনের এদেশের যে অপশাসন, আমি বলবো যে স্বাধীনতার পর থেকে অনেকেই সরকারে এসছে গেছে, ভালো মন্দ মিলিয়েই ছিল, কিন্তু আমি একজন নাগরিক হিসাবে আমার কিছু অভিযোগের জায়গা আছে। তার ভিতরে একটা হলো যে অপশাসন এদেশে কোনো আমলেই আপনার দূরীভূত হয়নি। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর অনেক দেশ এমন পর্যায়ে চলে গেছে যাদের কাছে আমাদের ধর্ণা দিতে হয় আমাদেরকে চাকর হিসাবে নেওয়ার জন্য, সোজা কথা। এরকম অনেক দেশ আছে, এটা আমাদের জন্য লজ্জার। আমাদের দেশে এতগুলো সরকার এসছে এবং গেছে, কোনো সরকার আমাদের এক ঢোক নিরাপদ পানি, একটু নিরাপদ খাদ্য এবং নিরাপদ ঔষধের ব্যবস্থা কেউ করতে পারেনি। আমাদের এখনও পর্যন্ত খাদ্যে ভেজাল, নিশ্চিন্তে পান করবো এরকম পানি আমাদের নাই, এবং ঔষধ কিনতে গেলে সেখানেও ভেজাল। এই জিনিসগুলোকে কেউ আপনার ঠিক করতে পারেনি। এবং অপশাসন, দলীয়করণ, তারপরে যে আপনার দুর্নীতি, এগুলোর মহোৎসব তো হয়েছেই। সর্বশেষ যখন জুলুম নির্যাতনের সকল সীমারেখা পার হয়ে গেছে, আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যে এই বৈষম্যের মধ্যে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যারা হয়েছেন তার মধ্যে অন্যতম হলেন ধার্মিক লোকেরা। কারণ আপনি দেখেছেন যে দাড়ি টুপি থাকার কারণে শুধুমাত্র বহু মানুষকে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে, বহু মানুষকে নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শুধু হিজাব থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে নাজেহাল করা হয়েছে। এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। মানুষ আসলে এখান থেকে মুক্তি চাচ্ছিল। তো এই মুক্তি চাওয়ার জায়গা থেকে প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছে, একজনের একরকম ভূমিকা ছিল। আমার তো মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা এসেছে। এখন মানুষ আশা করছে, স্বপ্ন দেখছে যে নতুন বাংলাদেশ হবে, সেখানে কোনো দুর্নীতি থাকবে না, অপশাসন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সেখানে কেউ খাদ্যে ভেজাল দিতে পারবে না, সেখানে মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেতে পারবে না, সেখানে মানুষের জীবনে মূল্য থাকবে। এই প্রত্যাশাগুলো মানুষের মধ্যে আছে। সেই সাথে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা এবং মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হবে না। সংখ্যালঘুরা এখানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, বসবাস করবে, তারা সুখী শান্তিতে থাকবে। এরকম বাংলাদেশের স্বপ্ন অন্য দশজনের মতো আমিও দেখি। কতটা সে স্বপ্ন পূরণ হবে সময় বলে দিবে, তবে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা যে সেই বাংলাদেশ আমরা পাবো। এই যে আপনার সাথে কথা বলতে পারছি, আমরা অনেকে মন খুলে কথা বলতে পারছি, আমাদের ফাউন্ডেশনের মানুষ মন খুলে দান করতে পারছে, অন্যান্য প্রতিষ্ঠানে দিতে পারছে, এটা বিশাল বড় একটা ইতিবাচক দিক। আমরা চাই এই পরিস্থিতিটা আরও উন্নতির দিকে যাক, এবং পেছনের যে দুর্বিষহ অভিজ্ঞতা সেটার দিকে যেন এই দেশ আর ফিরে না যায়। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে সবসময় একরকম নানা রকমের প্রচারণা হয়। সামনে দুর্গাপূজা, তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রতিবেশী রাষ্ট্রের কনসার্ন রয়ে গেছে। তো এই মানুষদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো উদ্যোগ আছে কি না, বিশেষ করে নিরাপত্তা, যেহেতু আপনাদের একটা বিশাল সংখ্যা মানুষ আপনাদের অনুসারী? দেখুন, বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন সাফল্য এলো, গভর্নমেন্টের পতন হলো, তখন কিন্তু আমি আমার কথা বলি, আমার পেজ থেকে আমি অনবরত সংখ্যালঘুদের রক্ষা করবার জন্য আহ্বান জানিয়েছি। আমার কাছে সাতক্ষীরার একটা হিন্দু পরিবার একজন আর্মি অফিসারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছেন। আমি বিভিন্নভাবে আমাদের যারা ছিল ভলান্টিয়ার টিম তাদেরকে সেখানে পাঠিয়েছি, স্পটে পাঠিয়েছি যে তাদেরকে সেভ করো। শুধু আমি নয়, আমি আপনাকে খুব দৃঢ়তার সাথে বলতে পারি, এদেশের আলেম সমাজ, ওলামা একরাম সংখ্যালঘুদের নিরাপত্তার উপরে সবসময় খুব দায়িত্বশীল, এবং যার ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমি সবসময় বলার চেষ্টা করি, আমাদের আশেপাশের দেশগুলো যদি ভারত, মায়ানমার, অন্যান্য দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই দেশে কখনো ভারতে, মায়ানমারে যেরকম ধর্মীয় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ মারা গেছে, এরকম একটি ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। বাংলাদেশে মানুষ যে পরিমাণ ধর্মীয় সহাবস্থান এটা মেনটেন করে, এবং যে পরিমাণ শান্তিপূর্ণ অবস্থান করে পরস্পরের সাথে, এর অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আপনি পাবেন। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। সে মাদ্রাসার ঠিক কোল ঘেঁষে একটা মন্দির, এটা যুগ যুগ ধরে চলে আসছে, এবং কোনো দিন মাদ্রাসা থেকে একটা ঢেল মন্দিরে যায় না, মন্দির থেকে একটা ঢেল মাদ্রাসা আসে নাই। তো আমার মনে হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতির চেয়ে উজ্জ্বল উদাহরণ আর হতে পারে না। অতএব আমরা ওলামা একরাম প্রত্যেকে যার যার জায়গা থেকে ব্যাপারে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করি সবসময়। আর সাধারণ মানুষের মধ্যেও স্বতঃস্ফূর্ততা রয়েছে। আমার মনে হয় যে এ ব্যাপারে যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে, সেগুলো নিছকই রাজনৈতিক, সেগুলো আসলে কোনো ধর্মীয় বিষয় নয়। আর এই রাজনৈতিক বিষয়গুলোকে ধর্মীয় রূপ দিয়ে এখান থেকে ফায়দা হাসিলের যে চেষ্টা, এটা আসলে কখনোই সফল হবে না। কারণ এদেশের মানুষ এই ব্যাপারটিতে অত্যন্ত সিরিয়াস এবং খুবই ঐক্যবদ্ধ। আপনি দেখবেন হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে
কাঁধে মিলিয়ে এই যে বন্যার সময় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনি দেখেছেন বরিশালের একটা মন্দিরের পুজোর টাকার একটা অংশ তারা আমাদের ফাউন্ডেশন দান করেছেন, এবং আমাদের 2500 ভলান্টিয়ারের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী এসে কাজ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। আমাদের আবার ত্রাণ বিতরণ টিম যারা আছে তারা গিয়ে মন্দিরে আলাদা করে নৌকা ভিড়িয়ে সেখানকার প্রত্যেককে আমরা ত্রাণ দিয়েছি। আমাদের একটা বিশেষ সার্ভিস ছিল এবার বন্যায়, আমরা ভ্রাম্যমাণ আপনার ইলেকট্রিসিটি সার্ভিস দিয়েছি জেনারেটরের মাধ্যমে। এসিআই আমাদেরকে কিছু জেনারেটর দিয়েছে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিছু জেনারেটর দিয়েছে, আমরা কিছু ভাড়া নিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় টায়ারের উপরে অথবা কলার ভেলার উপরে জেনারেটর ভাসিয়ে এবং ফুয়েল প্রচুর পরিমাণ নিয়ে আমরা চলে গেছি বাড়িয়ে বাড়িয়ে। যাদের বাড়িতে মোটর আছে কিন্তু বিদ্যুৎ নাই, তাদেরকে আমরা মোটর চালু করে পানি উত্তোলনের ব্যবস্থা করেছি। আর আশ্রয় কেন্দ্রগুলোতে এবং কোনো মন্দিরে, কোনো উপাসনালয়ে আমরা যে সমস্ত মানুষ আশ্রয় নিয়েছে তাদের জন্য এই ভ্রাম্যমাণ আপনার বৈদ্যুতিক সিস্টেম নিয়ে, অর্থাৎ জেনারেটর নিয়ে আমরা সেখানে একসাথে 20-25টা মোবাইল এবং লাইটার চার্জ দেওয়ার ব্যবস্থা করেছি। তো এইটা আলাদা করে হিন্দুদের মন্দিরগুলোতে করেছি এবং সেগুলো আমাদের পেজে আমরা প্রচার করেছি। এই প্রচার করার মানে হলো আমাদের যারা অনুসরণ করে, মহব্বত করে, ভালোবাসে, ফলো করে, আমরা তাদেরকে উৎসাহ দিতে চাই। তো আমরা আমাদের পেজে বিষয়গুলোকে প্রচার করেছি যাতে করে আমাদের ফলোয়ার যারা আছেন তারা যেন সেখান থেকে অনুপ্রাণিত হন যে আমাদের এই দেশে, এই ভূখণ্ডে যারাই বসবাস করছি আমরা, পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের মানুষ যারা আছে তাদের প্রত্যেককে মানবিক যে সার্ভিসগুলো এগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ভেদাভেদ করব না। 22-এর বন্যায় আমার মনে আছে একটা বড় লঞ্চ আমরা ভাড়া নিয়েছিলাম এবং সেটাতে আমরা ত্রাণের মালামাল নিয়ে যাচ্ছিলাম। তো আমাকে স্থানীয় এক ভাই বললো যে পাশে একটা হিন্দু গ্রাম আছে। আমি বললাম যে প্রথম আমাদের লঞ্চ সেখানে ভিড়ার পর আমি নিজে নেমে একটা করে ঘরে গিয়ে ত্রাণের সামগ্রী পৌঁছে দিয়েছি। এগুলো শুধু ক্রিয়েটিভিটির জন্য করা না, এটা আমরা সবসময় ফলো করে থাকি এবং আমাদের টিমকে সবসময় বলা থাকে যে হিন্দু লোকজন থাকলে, খ্রিস্টান লোকজন থাকলে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তোমরা ত্রাণ দিবে, কারণ মুসলিম হয়তো আরও 5 জায়গায় যেতে পারবে, এই হিন্দু হওয়ার কারণে হয়তো কোথাও হেজিটেশন ফিল করবেন। সো আমরা তাকে প্রায়োরিটি দিয়ে সবসময় দিই। এই জন্য আমার বিশ্বাস যে এদেশে ইনশাআল্লাহ যে ধর্মীয় আপনার দাঙ্গার কথা বলা হয় বা ধর্মীয় অশান্তির কথা বলা হয়, এগুলো যারাই বলেন তারা হয়তো নানা উদ্দেশ্য সাধন করার জন্য বলেন। দিন শেষে এগুলো করে কখনোই আসলে এদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এটা নষ্ট করা যাবে না, কারণ এটা খুবই স্ট্রং একটি জায়গায় আছে। শায়খ, এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে বলতে চাই যে মানুষের জন্য, আমি বন্যার শুরুতে বলেছিলাম 50 বা 60 লক্ষ মানুষ যদি এফেক্টেড হয়ে থাকে, 18 কোটি হাত যদি সামনে বাড়ানো হয় তাহলে এই কষ্ট থাকবে না। ঠিক সেটাই প্রমাণিত হয়েছে। আমরা প্রত্যেকে একে অন্যের দুঃখ কষ্টে পাশে যদি দাঁড়াই, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, আমাদের সাধ্য অনুযায়ী যদি সবাই চেষ্টা করি তাহলে যে কোনো দুর্যোগ আমরা ইনশাআল্লাহ মোকাবিলা করতে পারবো। সেই সাথে ধর্মীয় যে সম্প্রীতি আছে এটা বজায় রাখার জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সকল অন্যায়কারী হাতকে আমাদের থামিয়ে দিতে হবে, তাহলে দিন শেষে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সাড়া জাগানো আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সম্মানিত শায়খ আহমদুল্লাহ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।